হ্যালো এভরিওয়ান, আউটলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি তোমাদের সাথে ইবনুল করিম নাফি, তোমাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর। আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের ফিজিক্স প্রথম পত্র, চতুর্থ অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যা, তার একটা ছোট্ট টপিক সুতার টান। এবং সেই সুতার টানটা আমরা একটা নির্দিষ্ট মেকানিজমের ক্ষেত্রে পড়বো, সেটা হলো কপিকল। কপিকলে যখন আমরা একটা সুতা বসাই বা সুতা যখন ব্যবহার করি একটা কপিকলে, তখন কপিকলের সুতার দুই প্রান্তে দুইটা বল প্রয়োগ করা হয়। হতে পারে দুই প্রান্তে দুইটা বস্তু, বা এক প্রান্তে একটা বস্তু আর এক প্রান্তে একজন মানুষ বল প্রয়োগ করতেছে। বিভিন্নভাবে কপিকলের ইউজ আমরা করে থাকি। তো সেই কপিকল যখন আমরা ইউজ করি, তখন এই কপিকলের সুতার উপরে কেমন টান বল বা কেমন টেনশন ফোর্স কাজ করে সেটাই আমরা আজকে দেখব। তো চলো আমরা সামনে আগাই বা শুরু করি। তো দেখো, এখানে আমি একটা কপিকল তোমাদের জন্য এঁকে রেখেছি। এইটা ধরো আমাদের সেই কপিকল, এবং এইখানে একটা স্ক্রুর মাধ্যমে কপিকলটা ফিক্স করা আছে। ঠিক আছে, কপিকলটা কিন্তু ফিক্স করা থাকে, বাট এই ডিস্কটা ঘুরতে পারে। এই ডিস্কটা ঘোরার ফলে এই সুতাটা আপ ডাউন করতে পারে। ঠিক আছে, তো এখন দেখো কপিকলে এই ধরো আমাদের কপিকলের সুতা, এবং এই দুই প্রান্তে দুইটা বস্তু ঝোলানো আছে। তো দুই প্রান্তে দুইটা বস্তুর ভরকে আমরা m1 এবং m2 বলতে পারি। ঠিক আছে, এখন কথা হলো, নিশ্চিতভাবে দুই প্রান্তে দুইটা বস্তু ঝোলালে কি হবে? যে কোনো একদিকে বস্তুটা নিচে নেমে যাবে, যে কোনো একদিকে বস্তুটা উপরে উঠে যাবে। কমন সেন্স কি বলে? কোন বস্তুটা নিচে যাবে? যে বস্তুটা ভারী। তো দেখো, এখানে আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা জাস্ট ধরে নিলাম m1 থেকে m2 টা বড় হবে, জাস্ট ধরে নিলাম। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি হবে। অবশ্যই এই যে সেকেন্ড বস্তুটা নিচে নেমে আসবে, এবং এই যে প্রথম বস্তুটা আছে m1, এটা উপরে উঠতে থাকবে। ঠিক আছে, এখন কথা হলো, এরা ছিল স্থির অবস্থায়, একজন নিচে নামা শুরু করবে, একজন উপরে ওঠা শুরু করবে, নিশ্চিতভাবে ওদের ভেতরে ত্বরণ থাকবে। এখন ত্বরণ বলতো, এই দুইটা বস্তুর ত্বরণ কি আলাদা হবে? আলাদা কিন্তু হবে না। কারণ কি? কারণ হলো এই m2 আর এই m1 একই সুতার সাথে কানেক্টেড। তো ও এদিকে যে যত জোরে নিচে পড়বে, নিশ্চিতভাবে এই সুতার কারণে এই বস্তুটাও একই ফোর্সে বা একই ত্বরণে কিন্তু উপরের দিকে উঠতে থাকবে। অর্থাৎ m2 বস্তুটা যদি a ত্বরণে নিচে নামতে থাকে, m1 বস্তুটাও অফকোর্স a ত্বরণে উপরে উঠতেছে। ঠিক আছে, ওকে। এখন আমরা যদি একটু আসি যে সুতায় টান বল কোথায় বা কোন দিকে কাজ করতেছে। দেখো, এখানে টান বল কোথায় কাজ করতেছে? এখানে তোমার অবশ্যই m2 যে আছে, এটার অবশ্যই নিচে একটা অভিকর্ষ ত্বরণ বা ওজন বল নিচের দিকে কাজ করতেছে। m2g, ভর ইনটু ত্বরণ, অভিকর্ষ ত্বরণ, এটা হলো আমাদের ওজন বল। এবং এই m1 বস্তুর জন্য কি ছিল? m1 বস্তুর জন্য কি m1g নামক অভিকর্ষ বল নিচের দিকে কাজ করতেছে না? অবশ্যই নিচের দিকে কাজ করতেছে। তাহলে এই যে দুইটা বল নিচের দিকে কাজ করতেছে, তাহলে টান বল কোথায় কাজ করবে? টান বল অবশ্যই এদের বিপরীত দিকে কাজ করবে। অর্থাৎ m2 বস্তুর জন্য টান বলটা উপরের দিকে সুতা, এবং m1 বস্তুর জন্য সুতার উপরের দিকে কিন্তু টান বলটা কাজ করবে। এবং এখানে বলে রাখা ভালো, এখানে আমি কিন্তু দুইটা টি দিয়েছি। তো এখানে কিন্তু t1 t2 দেওয়ার কথা ছিল আমার, কিন্তু আমি t1 t2 দেই নেই। অর্থাৎ এই টান এবং এই টানের মান সমান। এইটা কি করে বুঝলাম যে দুইটা টানের মান সমান হবে? দেখো, টানের মান তখনই ডিফারেন্ট হতে পারে যখন ওই টান বলগুলো একাধিক রশিতে প্রযুক্ত থাকবে। অর্থাৎ যখন একটা সিঙ্গেল রশিতেই টান বল প্রযুক্ত হবে, তখন সেটা যেদিক থেকে যেদিকেই হোক না কেন, ওই রশির প্রত্যেকটা বিন্দুতে টান বল সমান হবে। যতক্ষণ না রশিটা আলাদা হচ্ছে, যদি তুমি এখান থেকে রশিটা কেটে দাও, কেটে যদি মাঝখানে কোনো একটা কিছু বসাও, তাহলে তুমি বলতে পারতে যে দুই প্রান্তের টান বল আলাদা হতে পারে। বাট এই ক্ষেত্রে যেহেতু এখানে রশি একটাই, সেহেতু এখানে টান বলের কোনো ডিফারেন্স হবে না। অর্থাৎ এখানে দুই প্রান্তের যে টান বলটা তুমি ফিল করবা, সেটা সেম হবে। তো এখন আসো, আমাদের কাজ কি? দেখো, আমরা ধরো m1 এর মান আর m2 এর মান জানি, তাহলে g এর মানও জানি। তাহলে এই কপিকল সম্পর্কিত সব কিছু যদি হিসেব করতে হয়, আমাদের কাছে অজানা রাশি কে? অজানা রাশি টান বল এবং অজানা রাশি এই ত্বরণ। এই দুইটার যদি কোনোভাবে মান নির্ণয় করতে পারি বা মান নির্ণয়ের জন্য কোনো ইকুয়েশন বের করতে পারি, তাহলে কিন্তু এই রিলেটেড কোনো রকম ম্যাথ বা কোনো রকম থিওরিতে কিন্তু আমরা কখনো আটকাবো না, তাই না? তো দেখো, এই দুইটার জন্য তাহলে এখানে আমাদের অজানা রাশি বা আননোন ভেরিয়েবল কয়টা? দুইটা। একটা হলো টেনশন ফোর্স বা টান বল, আর একটা হলো অ্যাক্সিলারেশন বা ত্বরণ। তাহলে দুইটা আননোন ভেরিয়েবল, তাহলে দুইটা অজানা রাশি বের করতে হলে আমাদের কয়টা সমীকরণ প্রয়োজন? সবাই জানি দুইটা সমীকরণ প্রয়োজন। অর্থাৎ যে কয়টা আননোন ভেরিয়েবল, ওই কয়টার মান নির্ণয় করতে গেলে মিনিমাম ওই কয়টা সমীকরণ প্রয়োজন। অর্থাৎ এখানে আমাদের অ্যাটলিস্ট দুইটা সমীকরণ বের করতে হবে। তো দেখো, দুইটা সমীকরণ বের করা খুবই সহজ। আমাদের কাছে দুইটা বস্তু আছে, তো দুইটা বস্তু নিয়ে আমরা যদি আলাদা আলাদা বলের সমীকরণ অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। তো দেখো, যদি আমরা আলাদা আলাদা বলের সমীকরণ বের করতে চাই,
তাহলে দেখো যদি আমরা m1 বস্তুর জন্য একটু বের করতে চাই, m1 বস্তুর জন্য আমরা কি বলতে পারি, সামেশন অফ f অর্থাৎ নেট বল, এই m1 বস্তুর উপর যতগুলো বল প্রযুক্ত হচ্ছে তাদের লব্ধি বল। তো দেখো তো এখানে m1g এই একটা বল নিচের দিকে কাজ করতেছে, t একটা বল উপরের দিকে কাজ করতেছে, এই দুইটা বলে কি এই m1 বস্তুর উপরে ক্রিয়াশীল। এখন কথা হলো এই দুইটা বল একে অপরের উপর ক্রিয়াশীল আবার বিপরীতমুখী, তাহলে লব্ধি বলটা কি হবে, একজন থেকে আরেকজন বিয়োগ। এখন কথা হলো বিয়োগ করে আমরা লব্ধি বল কিভাবে বের করি, বড় বলটা থেকে ছোট বল বিয়োগ করে, তাই না, যখন বিপরীতমুখী হয়। তো এখানে বিপরীতমুখী হয়েছে, বাট কোনটা বড় কোনটা ছোট এইটা কি করে বুঝবো, দেখো তো এই যে m1 বস্তুটার জন্য বস্তুটা কি উপরের দিকে যাচ্ছে না, আর এই বস্তুটার উপর শুধুমাত্র এই দুইটা ফোর্সই বিদ্যমান। তাহলে যদি এই দুইটা ফোর্স বিদ্যমান থাকার ফলে বস্তুটা যদি উপরের দিকে যেতে থাকে তাহলে অবশ্যই এই টান ফোর্সটা বড় আর এবং m1g ফোর্সটা ছোট। যদি m1g বড় হইতো তাহলে কখনোই এটা উপরে যাইতে পারতো না, এটা নিচে আসতো, তাই না। তাহলে অবশ্যই m1g ছোট এবং t বড়। তাহলে এক্ষেত্রে সামেশন অফ f সমান আসলে কি হবে, t মাইনাস m1g অর্থাৎ বড়টা থেকে ছোট ইজ ইকুয়ালস টু কি হবে, m1a অর্থাৎ এই বস্তুটার f ইজ ইকুয়ালস টু কি, ma। তাহলে f ইজ ইকুয়ালস টু ma এই জায়গায়, আর লব্ধি বলের যে ইকুয়েশন এখান থেকে পাইলাম সেটা হলো t মাইনাস m1g। তাহলে দেখো তো এখানে এই আমরা একটা সমীকরণ পাইলাম প্রথম বস্তু থেকে, ঠিক আছে, প্রথম বস্তু থেকে এখানে আমরা এটাকে 1 নং সমীকরণ দিতে পারি, ঠিক আছে, অথবা এটাকে হ্যাঁ এই পর্যন্ত তুমি 1 নং সমীকরণ দিয়ে রাখো। এখন আসি আমরা দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে যদি সেম ফর্মুলাটা অ্যাপ্লাই করি m2 এর ক্ষেত্রে, যে সামেশন অফ f লব্ধি বল ইজ ইকুয়ালস টু কি হবে, দেখো তো এবারও কি t1 t মাইনাস m1g হবে, t1 মাইনাস m2g হবে, এবার কিন্তু উল্টাটা হবে। দেখো এখানে বস্তুটা কোথায় নামতেছে, নিচের দিকে নামতেছে, এবং m2 বস্তুটার উপর প্রযুক্ত বল শুধুমাত্র দুইটা, একটা t একটা m2g ওজন বল, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে, বস্তুটা নিচের দিকে নামতেছে, তাহলে নিচের দিকে নামলে শিওরলি m2g বলটা বড়, নইলে যদি এইটা বড় হতো তাহলে বস্তুটা উপরের দিকে যাইতো, তাই না। তাহলে এখানে লব্ধি বলটা কি হবে, m2g মাইনাস t, এইটা হবে আমাদের লব্ধি বল, এবং বল সমান কি, ভর ইনটু ত্বরণ, তাহলে m2a। তাহলে এখানে দেখো এখানে আমরা আরেকটা সমীকরণ পাইলাম যেটাকে আমরা 2 নং সমীকরণ হিসেবে নামকরণ করতে পারি। তাহলে দেখো তো আমাদের টার্গেট কি ছিল, দুইটা সমীকরণ বের করা, যেহেতু আমাদের দুইটা আননোন ভেরিয়েবল, দুইটা সমীকরণ বের করা টার্গেট ছিল। এবারে জাস্ট এই দুইটা সমীকরণ সলভ করলেই তোমাদের কাজ শেষ। তো এখন একটু দেখো তো, এখন এখান থেকে যদি আমাদেরকে টান বলের মান যদি তুমি বের করতে চাও তাহলে আমাদেরকে এই আননোন ভেরিয়েবল ত্বরণকে সরাতে হবে, আর যদি তুমি ত্বরণ বের করতে চাও তাহলে টান বলকে সরাতে হবে। এখন দেখো আমরা আগে টান বলটা বের করি। টান বলটা যদি বের করতে চাও তাহলে এই a আর এই a কে ক্যান্সেল আউট করতে হবে। তো কি করলে ক্যান্সেল আউট হয় বলো তো, এখানে দেখো তো যদি 1 নংকে আমরা 2 নং দ্বারা কোনোভাবে ভাগ করতে পারি, ভাগ করলে a কাটা যাবে রাইট হ্যান্ড সাইডে, তাই না। তারপরে শুধুমাত্র t থাকবে অজানা রাশি, 2 লাইন ক্যালকুলেশন করলেই বের হয়ে যাবে। তো চলো আমরা একটু করি। আমরা যদি এখানে 1 নংকে ভাগ করব 2 নং দ্বারা, ঠিক আছে। তো 1 নংকে যদি 2 নং দ্বারা ভাগ করে তাহলে কি থাকতেছে, t মাইনাস m1g আর হলো m2g মাইনাস t। তো এখানে থাকবে কি m1a ডিভাইডেড বাই m2a। তো এখানে আমাদের a সুন্দরভাবে কাটা যাচ্ছে। তো কাটা যাওয়ার পর তুমি একটু কষ্ট করে আর গুণন করে দাও। আর গুণন করলে কি হবে, m2t মাইনাস m1 m2g is equals to, একবারে গুণ করে দিচ্ছি আর কি, m1 m2g মাইনাস m1t। তো আমাদের এখন কার কার মান দরকার, আমাদের এখন এই t এর মান দরকার। তো এই t যুক্ত রাশি দুইটাকে এক পাশে আনি আর বাকিদেরকে ডান পাশে নিয়ে নিই। তাহলে এইটাকে এই পাশে আনলে এবং একবারে যদি আমি t কমন নিয়ে নিই তাহলে কি থাকবে, m1 প্লাস m2। এই যে এখানে m2 আর এইটা এই পাশে আনলে কি হবে, এই m1 থাকবে আর মাইনাসটা পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে। তো t কমন নিলে m1 প্লাস m2 ইজ ইকুয়ালস টু কি থাকবে, ইজ ইকুয়ালস টু এটাকে যদি এই পাশে আনো, এই m1g মাইনাসটা ডান পাশে আনলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে থাকবে কি 2m1 m2g। ওকে, এই পর্যন্ত থাকবে। তো এখন তাহলে দেখো তো আমরা টেনশন ফোনের মানটা পেয়ে গেলাম। t ইজ ইকুয়ালস টু কি হবে, তাহলে t ইজ ইকুয়ালস টু হবে হলো 2m1 m2g ডিভাইডেড বাই m1 প্লাস m2। এই হলো আমাদের সেই টেনশন ফোর্সের তোমাদের ইকুয়েশন, ঠিক আছে। তো এখন আমরা কি নির্ণয় করব, এখন আমরা নির্ণয় করব হলো ত্বরণ।
দেখো এখানে কি ছিল, টেনশন ফোর্সের মান বের করতে গেলে কি কি লাগবে, দুইটা বস্তুর ভর লাগবে এবং একটা অভিকর্ষ ত্বরণ লাগবে। তো এগুলো তো আমাদের জানা মান, তাহলে এগুলো বসালেই টেনশন ফোর্সটা চলে আসবে। তো এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হলো ত্বরণটা বের করা। তো এখন যদি আমরা ত্বরণটা বের করতে চাই, দেখো ত্বরণটা বের করে আমি মুছে দিলাম, যদি পুরোটা আবার তুলতে চাও একটু ভিডিওটা পজ করে তুলে নিও পুরোটা। আচ্ছা, তো এখন দেখো আমাদের কি প্রয়োজন, ত্বরণ প্রয়োজন। তো ত্বরণ নির্ণয় করতে হলে আমাদেরকে কি করতে হবে, টি কে ক্যান্সেল আউট করতে হবে। তো টি কে ক্যান্সেল আউট করার একমাত্র উপায় কি, দেখো তো এখানে আছে কি প্লাস টি, এখানে আছে নেগেটিভ টি মাইনাস টি। তাহলে 1 আর 2 নং সমীকরণ যদি কোনোভাবে যোগ করা যায়, তাহলে এই যে লেফট হ্যান্ড সাইডে প্লাস টি মাইনাস টি ক্যান্সেল আউট হয়ে যাবে। তো ক্যান্সেল আউট হলে আমাদের কাছে অজানা রাশি শুধুমাত্র থাকবে ত্বরণ এ। তাহলে চলো যোগ করে দিই। তাহলে দেখো এবারে যদি আমরা একটু যোগ করি যে 1 + 2, তাহলে আমাদের কি হচ্ছে 1 + 2 করলে আমাদের যেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে, দেখো লেফট হ্যান্ড সাইডে কি কি থাকছে আমি একটু যদি দেখাই, t - m1z + m2z, তারপরে থাকবে -t ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে যেহেতু যোগ করছি তো m1a + m2a। তো এখন দেখো এখানে সুন্দরভাবে প্লাস টি মাইনাস টি গেল এবং এখানে কি থাকতেছে, এখানে একটা z কমন নেওয়া যায় সুন্দরভাবে, তাহলে m1 m2 - m1 থাকতেছে। ওকে, আর রাইট হ্যান্ড সাইডে কি থাকতেছে, একটা ত্বরণ a কমন নেওয়া যায়, তাহলে m1 + m2 থাকতেছে। ওকে, তো এখন দেখো তাহলে কি থাকতেছে, এই ত্বরণটাকে যদি এক পাশে রাখি আর বাকিটা যদি অন্য পাশে নিয়ে যাই, তাহলে কি হবে, g m2 - m1 ডিভাইডেড বাই m1 + m2। তাহলে এইটি হলো তোমাদের ত্বরণ নির্ণয়ের ইকুয়েশন, যেখানে তুমি যে কোনো এই দুইটা বস্তুর ভর এবং যদি অভিকর্ষ ত্বরণের মান বসাও, তাহলে তুমি পেয়ে যাবা যে একটা কপি কলে দুইটা বস্তু একজন কি ত্বরণে নিচে নামবে, একজন কি ত্বরণে উপরে উঠবে। আজকের মতো এতটুকুই, সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে আগামী কোনো ক্লাসে।